হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা জুলাই মাসের শেষ আর এটাই সঠিক সময় চন্দ্রমল্লিকা লাগানোর। চন্দ্রমল্লিকার এই ছোট্ট ছোট্ট সাইজের চন্দ্রমল্লিকাগুলো আমরা আজকে প্রথম প্রতিস্থাপন করব, সেটা হচ্ছে মাটিতে প্রতিস্থাপন করব। আমরা মাটির সাথে কি মেশালে বা কিভাবে মাটিতে সরাসরি এই সময় চন্দ্রমল্লিকা গ্রো করা যায়, কারণ চন্দ্রমল্লিকা সাধারণত বর্ষাকালটা সিন্ডার মিডিয়া যারা তারা খোলা আকাশের নিচে রাখতে পারে, অর্থাৎ সিন্ডার অর্থাৎ ঘেঁষের মধ্যে যারা চন্দ্রমল্লিকা গ্রো করে তাতে ফুল আরও ভালো হয়, সেক্ষেত্রে খোলা আকাশের নিচে রাখা যায়। মাটিতে যদি চন্দ্রমল্লিকা আমরা গ্রো করি, অর্থাৎ মাটির মিডিয়ায় মাটি ভার্মিকম্পোস্ট এসব মিশিয়ে যে মিডিয়াটা তৈরি হয় সেটাতে যদি আমরা চন্দ্রমল্লিকাটা গ্রো করি, সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে বর্ষার জল জমে গাছটা পচে নষ্ট হয়ে যায়। তো খোলা আকাশের নিচে সাধারণত মাটির মিডিয়ায় রাখা যায় না। আমরা এমনভাবে মাটির মিডিয়া তৈরি করব যেটা খোলা আকাশের নিচে কিন্তু রাখা যায়। বন্ধুরা, এটা হচ্ছে সিন্ডার বা ঘেঁষ এবং আমার কাছে রয়েছে মাটি। ঠিক আছে, শুধুমাত্র মাটির মিডিয়াতেও চন্দ্রমল্লিকা রোপণ করা যায়, শুধুমাত্র ঘেঁষেও রোপণ করা যায় এবং ঘেঁষ আর মাটি দুটো সমান সমান মিশিয়ে তার সাথে ভার্মিকম্পোস্ট ইত্যাদি প্রভৃতি মিশিয়ে গাছ রোপণ করা যায়, অর্থাৎ চন্দ্রমল্লিকা রোপণ করা যায়। ঘেঁষের মূল ফান্ডাটা হচ্ছে, ঘেঁষ কী করে, কিছুটা জল শোষণ করে রাখে এবং বাকি জলটা, অতিরিক্ত জলটা ড্রেনেজ দিয়ে বের করে দেয়। টবের তলায় যে ছিদ্র থাকে ছিদ্র দিয়ে বের করে দেয়। তার ফলে কী হয়, টবে কোনোভাবে জল জমে না এবং এটা যেহেতু বায়ু চলাচল খুব সুন্দর করতে পারে টবের মধ্যে, সেক্ষেত্রে দ্রুত শিকড় বৃদ্ধি পায় এবং যত দ্রুত শিকড় বৃদ্ধি পায় তত তাড়াতাড়ি মূলটাও বৃদ্ধি পায়। এবং বৃষ্টিতে সরাসরি শুধুমাত্র সিন্ডার এবং সিন্ডার মাটির মিশ্রণে আমরা চন্দ্রমল্লিকা রোপণ করতে পারি। আর শুধুমাত্র মাটি ভার্মিকম্পোস্ট এগুলো দিয়ে মাটির যে মিডিয়া সেটার যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে টবটাকে অবশ্যই এই বর্ষাতে শেডের মধ্যে রাখতেই হবে। ঘেঁষের একটা আমি বিকল্প বের করেছি, সেটা হচ্ছে ইটের টুকরো। ইটগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে কিছুটা আমি দেখানোর জন্য নিয়েছি, এখানে অনেকটা পরিমাণে রয়েছে, প্রায় 20টা টবের মতো করার মতো রয়েছে, আরও রয়েছে। যে ভাঙা যে টুকরো টুকরো ইটগুলো আমরা পড়ে থাকি আমাদের বাড়ির বিল্ডিংয়ের কাজ হলে, যাদের ঘেঁষটা অ্যাভেলেবেল হবে ঘেঁষটা ব্যবহার করতে পারো, যাদের ঘেঁষটা নেই, এই মিডিয়াটা আমি গত বছর ব্যবহার করেছিলাম, খুব সুন্দর রেজাল্ট করেছে। এবছরও তাই এই মিডিয়াটার সঙ্গে আমরা মাটি মিশিয়ে ব্যবহার করব। আমি জাস্ট দেখানোর জন্য আমি ঘেঁষটা নিয়েছি। পুরো মাটিটা কিন্তু আমার প্রসেস করা মাটি, এটা গত বছরের পুরনো টবের মাটি যেটাতে আমি শীতকালের গাছ লাগিয়েছিলাম। এই মাটিটার একটু প্রসেস করে নিতে হয়। প্রসেসটা কীরকম, কিছুই না, মাটিটাকে জাস্ট বস্তার মধ্যে সংগ্রহ করে বেশ কিছুদিন একদম ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, যেটাকে বলে পচানো, পচিয়ে দিতে হবে মাটিটাকে। পচে গেলে মাটিটা পচে যাওয়ার পর সেটাকে কী করতে হবে, সেটাকে সম্পূর্ণ রোদে শুকিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এবং তার সঙ্গে আমরা যেটা মিশিয়েছিলাম সেটা হচ্ছে এই যে কলিচুন হচ্ছে যে বাজারে যে চুন কিনতে পাওয়া যায়, সেটা 3-4 দিন জলে ভিজিয়ে রাখলে যে জিনিসটা, সেটাই হচ্ছে কলিচুন। কিছুটা পরিমাণ কলিচুন, একদম অল্প পরিমাণ কলিচুন আমি এই মাটিটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আমার মাটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এতে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কিছু নেই, কারণ কলিচুনের মাধ্যমে এটা শোধন হয়ে গেছে। কলিচুন মাটির যেমন শোধন করতে বা মাটিতে থাকা বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, নিমাটোড ইত্যাদি মারতে যেমন কাজে লাগে, তার পাশাপাশি মাটির পিএইচ ঠিক করতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। তো এই দুটো মিডিয়া এর সঙ্গে আমরা মেশাবো ভার্মিকম্পোস্ট। একটা টবের জন্যে আমরা প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ছোট টবে, এটা হচ্ছে 4 ইঞ্চির টব, এই ছোট টবে হচ্ছে যে আমরা প্রথম পটিং কিন্তু করব। বড় টবে কোনো মতে পটিং করা যাবে না, কারণ বড় টবে যদি আমরা প্রথমেই পটিং করে দিই সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। টবের জন্যে 2 মুঠ পরিমাণ ভার্মিকম্পোস্ট বা গোবর সার তোমরা ব্যবহার করতে পারো। 1 চা চামচ পরিমাণ মতো নিমখোল পরিমাণে ফাঙ্গিসাইড আমরা এটাতে দিয়ে দেবো, যাতে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস ইনকেস থেকে থাকে সেক্ষেত্রে যাতে নষ্ট হয়ে যায়। তো এইটাই হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণে আমরা গাছটা লাগাবো। ইটের সঙ্গে ইটের টুকরোটা কি করবে, জলটা ড্রেনেজ করে দেবে খুব সুন্দর। আমি গাছ লাগানোর পর জল দিয়ে দেখাবো কিভাবে জলটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। মাটির সঙ্গে এই যে ইটের টুকরোটা হয়, এটা 1:1 অনুপাতে মিশিয়ে কিন্তু গাছটা লাগাতে হবে। এরপর ইটের টুকরো কিন্তু দিয়ে গাছটা যেমন যে আমরা মিডিয়াটা তৈরি করেছি, এই রকম মিডিয়ায় ইটের টুকরো আগে থেকে রেডি করে রাখতে হবে। এবং এরপর যখন সেকেন্ড পটিংয়ে যাবে, এরপর আমি 8 ইঞ্চিতে দেবো, তারপর ফাইনাল পটিংয়ে দেবো।
তো এরপর যখন 8 ইঞ্চির পটিংয়ে যাবে তখন কিন্তু আমরা সেই পরিমাণ ইটের টুকরো কিন্তু জোগাড় করে রাখতে হবে। এই যে টবের ছিদ্রটা আছে, সমস্ত গাছ লাগানোর মতোই সেম প্রসেস। এই টবের ছিদ্রটা বেশ কয়েকটা দিয়ে ঢেকে দেব। এরপর আমরা চাইলে একটা বালির আস্তরণও দিয়ে দিতে পারি, দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বালিটা নেই, সেই জন্য আমি সরাসরি এতেই বসিয়ে দিচ্ছি। তো গাছটাকে আমরা একটু নিচে বসাবো, পুরোটা ভর্তি করার কোনো প্রয়োজন নেই। এবং এটা সবথেকে বড় কথা হচ্ছে যে যখনই জল দেব জলটা কিন্তু ছেড়ে দেবে। এটা কিন্তু সরাসরি আমরা যদি বৃষ্টির মধ্যে রাখি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আমরা পটিং করতে পারি। গাছটায় জল দিচ্ছি ভালো করে আমরা। দেখো এই জলটা কত তাড়াতাড়ি নিচে নেমে যায়। জল কিন্তু অলরেডি কমতে শুরু করে দিয়েছে। প্রথমে যেহেতু মাটিটা একদম শুকনো ছিল সেক্ষেত্রে একটু দেরি হলে হতে পারে, কিন্তু দেখো জল দেওয়া ছিল, জলটা কিন্তু সঙ্গে সঙ্গে নিচে নামতে শুরু করে দিয়েছে। তলা দিয়ে অলরেডি জল কিন্তু বেরোচ্ছে। দেখো জল প্রায় শেষ। এই স্পিডেই কিন্তু এই মিডিয়াটা যদি আমরা ব্যবহার করি, এই স্পিডেই কিন্তু ড্রেনেজটা হয়ে যাবে, মাটিতে জল জমবে না। এবং একবার এই গাছটা যদি রুট বাউন্ড হয়ে যায়, এটা যথেষ্ট হাওয়া চলাচল করতে পারবে এই মাটিটার মধ্যে, এবং একবার রুট বাউন্ড হয়ে গেলে কোনো রকম কোনো সমস্যা হবে না। মোট 20টা গাছ যে মিডিয়াটা প্রস্তুত করেছিলাম সেই মিডিয়াতে লাগিয়েছি। একটা গাছে জল দিয়ে রেখেছিলাম, সমস্ত গাছগুলোই আমরা এবার জল দিয়ে দেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জল ড্রেনেজ হয়ে যাবে। জলটা প্রথমবার যখন দেব একটু ভর্তি করে দেব জল। দেখো বন্ধুরা, জল দিলাম, জল কিন্তু দাঁড়িয়ে নেই টবে। আমি জল দিচ্ছি, জল কিন্তু টবে দাঁড়িয়ে থাকছে না, জল চলে যাচ্ছে এবং যে ইটের টুকরোগুলো রয়েছে সেগুলো জেগে উঠেছে। তো এইভাবে তোমরা যদি মাটির সাথে ইটের টুকরো বা ঘেঁস, যদি ঘেঁস হাতের সামনে নিতান্তই না পাওয়া যায়, এরকম ছোট্ট ছোট্ট ইটের টুকরো তোমরা যদি একটু গুঁড়ো করে সেটার সাথে 1:1 অনুপাতে, অর্থাৎ যদি 10 টব হয় 4 টব মাটি, 4 টব ইটের টুকরো এবং 4×4 8 এবং 2 টব হচ্ছে যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে যদি এইভাবে মাটি তৈরি করো, তার সঙ্গে ফসফেট, একটু নিমখোল এবং ফাঙ্গিসাইড এগুলো মিশিয়ে যদি এইভাবে মিডিয়া প্রস্তুত করে চন্দ্রমল্লিকা লাগাও, তাহলে কিন্তু বর্ষার জলে চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না, শেডের বাইরেও রাখা যাবে। এবং যেহেতু বায়ু চলাচল করবে খুব সুন্দর মিডিয়াতে এবং জলটা ড্রেনেজ হয়ে যাবে, খুব সহজেই কিন্তু গাছ তাড়াতাড়ি এবং দ্রুত বেড়ে উঠবে। এবার খাবার দাবার নিয়ে একটু ছোট্ট আলোচনা করে নিই। খাবার দাবার বলতে এই সমস্ত গাছগুলোতে এখন 7 দিন আমরা কোনো খাবার দেব না। 7 দিন পর থেকে 12-61-0 NPK 12-61-0 সপ্তাহে 1 দিন, একটা ব্যালেন্স NPK 19-19-19 বা 20-20-20 সপ্তাহে 1 দিন, ঠিক আছে। এই দুটো NPK আমরা চালাবো 1 দিন করে, এবং হিউমিক অ্যাসিড বা এই ধরনের জিনিসগুলো সপ্তাহে 1 দিন আমরা ব্যবহার করব। এবং মাঝে মধ্যে 15 দিন ছাড়া একবার ফাঙ্গিসাইড কিন্তু এই বর্ষায় স্প্রে করে যেতে হবে। এবং তার সঙ্গে 15 দিন কি 10 দিন অন্তর অন্তর একটা ভালো কীটনাশক, সেটা যে কোনো ইমিডাক্লোরোপিড বা যে কোনো একটা ভালো কীটনাশক আমরা কিন্তু গাছে দেব। কারণ এই সময় এই গাছ সাদামাছি থেকে শুরু করে মিলিবাগ বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়, সেই উপদ্রব থেকে প্রতিহত করতে আমরা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করব। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।